Hello everyone, today we will discuss about the last cytoplasmic structure. তাহলে আমরা সাইটোপ্লাজমটাকে যখন ক্লাসিফাই করেছিলাম তখন কিন্তু ফার্স্ট আমরা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্সে ক্লাসিফাই করেছি এবং তারপরে আমরা সাইটোপ্লাজমিক স্ট্রাকচারের কথা বলেছিলাম এবং অল দ্য সাইটোপ্লাজমিক স্ট্রাকচার যেগুলো আমরা বলেছি সেগুলো সবই কোথায় প্রেজেন্ট ছিল সেই সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্সে। এবং সাইটোপ্লাজমিক স্ট্রাকচারটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল আমাদের সেল অর্গানিক্স। তাহলে আমাদের সেই সেল অর্গানিক্সগুলো সবই আমাদের পড়া হয়ে গেছে বা সেগুলো আমরা সবই ডিসকাস করে নিয়েছি। এবার আমাদের আরেকটা যে সাইটোপ্লাজমিক স্ট্রাকচার পার্ট বাকি আছে সেটা হচ্ছে সেল ইনক্লুশন, অর্থাৎ আমরা আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের সেল ইনক্লুশন। সো আর টুডেস টপিক ইজ সেল ইনক্লুশন। অর্থাৎ এই যে সেল ইনক্লুশনের কথা আমরা বলছি, এটা মেইনলি নন লিভিং সাবস্টেন্স অর্থাৎ নন লিভিং পার্ট যেগুলো বা মেটেরিয়ালগুলো থাকবে সাইটোপ্লাজমের মধ্যে স্ট্রাকচার রূপে, কিন্তু অর্গানিজম নয়। তাহলে এর যে নির্দিষ্ট স্ট্রাকচার আছে সরাসরি সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকবে কিন্তু কোনো অঙ্গাণু এরা নয়। তাহলে আমরা ওই জন্য সাইটোপ্লাজমিক স্ট্রাকচারটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল সেল অর্গানিজ, একটা ছিল সেল ইনক্লুশন। তাহলে সেল অর্গানিজগুলো সবই কিন্তু লিভিং, কিন্তু এবার আমরা সেল ইনক্লুশন যেটা বলছি সেগুলো কিন্তু নন লিভিং পার্টটাকেই মেইনলি বোঝাচ্ছে। তাহলে আমাদের যে নন লিভিং পার্ট যেগুলো আছে তাহলে সেগুলোকে আমরা সেল ইনক্লুশন বলছি। তাহলে আমরা মেইনলি যদি দেখি এটা হচ্ছে it's include non-living substance। তাহলে এটা কাকে বোঝাচ্ছে? নন লিভিং সাবস্টেন্স যেগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করছে। সেই জন্য আমরা এটাকে কিন্তু কি বলে থাকি, সেই কারণে এটাকে আমরা বলে থাকি এরগাস্টিক সাবস্টেন্স, আর এটাকে আমরা বলে থাকি যে ডিউটোপ্লাজমিক সাবস্টেন্স। তাহলে সেল ইনক্লুশন বলা হচ্ছে যে এটা সাইটোপ্লাজমের মধ্যে প্রেজেন্ট থাকবে স্ট্রাকচার রূপে, কিন্তু এটা নন লিভিং, কিন্তু সেল অর্গানিজমগুলো কিন্তু লিভিং। এই জায়গাটায় ডিফারেন্সটা বুঝতে হবে। তো আমাদের সেল ইনক্লুশন তাহলে সেগুলো নন লিভিং পার্টটা ইনক্লুড করছে, একই সঙ্গে এই জন্য এদেরকে আমরা এরগাস্টিক সাবস্টেন্স বা ডিউটোপ্লাজমিক সাবস্টেন্স বলে থাকছি। এবার এই যে আমাদের এরগাস্টিক ম্যাটেরিয়াল বা সাবস্টেন্স যেগুলো প্রেজেন্ট থাকছে উইদিন সাইটোপ্লাজম সেগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তাহলে কি কি জিনিস থাকতে পারে? তাহলে আমরা যদি দেখি যে সেই সেল ইনক্লুশন গুলো যদি আমরা দেখি সেল ইনক্লুশন, তাহলে সেল ইনক্লুশন কি কি হতে পারে? তাহলে আমরা এর মধ্যে ইনক্লুড করলাম যে সেটা ফুড হতে পারে, সেটা আমাদের ইনঅর্গানিক সাবস্টেন্স হতে পারে, তারপরে যদি আমরা দেখি তাহলে সেটা আমাদের গ্যাস হতে পারে, ফোর্থ যদি আমরা দেখি তাহলে সেটা আমাদের ওয়েস্ট আর এক্সক্রিটরি সাবস্টেন্স হতে পারে। তার মানে সেটা ফুড হতে পারে, ইনঅর্গানিক কোনো সাবস্টেন্স হতে পারে, গ্যাস হতে পারে, ওয়েস্ট আর এক্সক্রিটরি সাবস্টেন্স, সেগুলো সবই সাইটোপ্লাজমের মধ্যে যেগুলো থাকছে নন লিভিং পার্ট হিসেবে তাদেরকে আমরা বলছি সেল ইনক্লুশন বা এরগাস্টিক ম্যাটেরিয়াল অর ডিউটোপ্লাজমিক সাবস্টেন্স। তাহলে আমরা সেই সেল ইনক্লুশন গুলো তাহলে এই ক্যাটাগরির বা এই জিনিস আমাদের সেল ইনক্লুশন রূপে দেখতে পারি। তাহলে প্রথমে আমরা যদি ফুড সম্পর্কে বলি, প্রথমে আমরা এখানে যে ফুড ম্যাটেরিয়ালটা কিভাবে সাইটোপ্লাজমের মধ্যে সেল ইনক্লুশন রূপে থাকে সেটা যদি দেখি, তাহলে আমাদের ফুডটা যদি ফার্স্ট দেখা যায় তাহলে সেটা স্টার্চ গ্রেন রূপে থাকতে পারে। স্টার্চ গ্রেন যদি দেখি আমরা তাহলে কি হয়, যে এখানে একটা হাইলাম পার্ট থাকে, সেই হাইলাম পার্টটাকে ঘিরে স্টার্চের লেয়ারগুলো পরপর এখানে এরকম জমা হতে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টার্চ গ্রেন। তাহলে এই স্টার্চ গ্রেন কোথায় পাবো? এক্সাম্পল যদি আমরা নিই তাহলে আমাদের পটাটোস, রাইস, তাহলে সেখানে যে স্টার্চ গ্রেন প্রেজেন্ট থাকছে সেটাও কিন্তু সেল ইনক্লুশন। অবশ্যই কিন্তু এই স্টার্চ গ্রেনের কথা যেটা বলা হচ্ছে সেটা সাইটোপ্লাজমে। আবার যদি আমরা এখানে গ্লাইকোজেন গ্রানুলসের কথা বলতাম, গ্লাইকোজেন গ্রানুলসের কথা বলতাম, তাহলে গ্লাইকোজেন গ্রানুলস কোথায় জমা থাকবে? এটার এক্সাম্পল যদি দেখি তাহলে আমাদের লিভার এন্ড মাসল সেল, আমাদের যকৃৎ পেশি কোষে যদি দেখা যায় তাহলে তাদের সেই কোষের সাইটোপ্লাজমে আমরা কি পাবো? গ্লাইকোজেন গ্রানুলগুলো স্টোরড কন্ডিশনে পাবো। তারপরে আমরা যদি দেখা এখানে
যে আমাদের কার্বোহাইড্রেট গেল, এবার প্রোটিনের কথা, তাহলে প্রোটিন এস্টার হতে পারে, প্রোটিন সাইটোপ্লাজমে সেল ইনক্লুশন রূপে থাকতে পারে, কিন্তু প্রোটিন কি রূপে থাকবে, অবশ্যই আমাদের মেন যে প্রোটিন অ্যালিউরন প্রোটিন সেই রূপে থাকবে। তাহলে এটা কি অ্যালিউরন প্রোটিন রূপে থাকবে। তাহলে এখানে एग्जांपल যদি আমরা নিই তাহলে আমাদের সেই পরিচিত एग्जांपल, তাহলে অ্যালিউরন প্রোটিন বা অ্যালিউরন প্রোটিন অফ মেজ। তাহলে আমরা ভুট্টার ক্ষেত্রে যে অ্যালিউরন প্রোটিনের एग्जांपलটা দিয়েছিলাম, সেই অ্যালিউরন প্রোটিন যদি দেখো তাহলে সেখানে প্লাস্টিডের মধ্যে যেমন অ্যালিউরন প্লাস্টের মধ্যে আমাদের অ্যালিউরন প্রোটিন থাকছিল, এলাইও প্লাস্টের মধ্যে ফ্যাট সংযুক্ত থাকছিল, অ্যামাইলো প্লাস্টের মধ্যে কার্বোহাইড্রেট। কিন্তু আমরা এখানে যে স্টোরেজের কথা বলছি সেই ফুড ম্যাটেরিয়ালগুলো কিন্তু সরাসরি সাইটোপ্লাজম স্ট্রাকচার রূপে থাকছে এবং তারা নন লিভিং, ওই জন্য সেল ইনক্লুশন। তাহলে এই জন্য আমরা এখানে কার্বোহাইড্রেট কথা বললাম, সেটা স্টার্চ রূপে থাকতে পারে। প্লান্টের ক্ষেত্রে আমরা তাহলে দেখলাম পটাটোজ, রাইসের ক্ষেত্রে গ্লাইকোজেন রূপে থাকতে পারে। অ্যানিমালের ক্ষেত্রে যেমন লিভার সেল, মাসেল সেলে প্রোটিন রূপে থাকতে পারে। যেমন एग्जांपल আমরা নিলাম কি অ্যালিউরন প্রোটিনটা আমাদের সেই ভুট্টা বা মেজের ক্ষেত্রে আমরা দেখেছি স্টোর থাকতে। এবারে যদি আমরা ফ্যাট ড্রপলেট নিই বা অয়েল ড্রপলেট বলতে পারি, তাহলে অয়েল ড্রপলেটও প্রেজেন্ট থাকবে। তাহলে আমাদের কার্বোহাইড্রেট গেল, প্রোটিন, ফ্যাট, তাহলে অয়েল ড্রপলেট বা ফ্যাটের দ্বারাও কিন্তু আমাদের সাইটোপ্লাজমে সেল ইনক্লুশন রূপে থাকে। তাহলে অয়েল ড্রপলেটের एग्जांपल যদি নিই আমরা কোথায় পাবো, তাহলে আমাদের অ্যানিমালের एग्जांपल যদি দিই তাহলে আমরা অ্যাডিপোসাইটের কথা বলবো, অ্যাডিপোসাইটের কথা বলবো। প্লান্ট সেলের কথা যদি বলি আমাদের ক্যাস্টার সিড, ক্যাস্টার সিডের মধ্যে কি থাকে, ফ্যাট স্টোরেজ থাকে, ক্যাস্টার সিড। আর আরেকটা एग्जांपल যদি নিই তাহলে আমাদের গ্রাউন্ড নাট, গ্রাউন্ড নাট। তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে ফ্যাট ড্রপলেট বা অয়েল ড্রপলেট রূপে সাইটোপ্লাজমে কিন্তু সেটা প্রেজেন্ট থাকে এবং সেটাও সেল ইনক্লুশন। তাহলে এখানে যা কিছু ফুড ম্যাটেরিয়ালস এর কথা বলা হলো বা সাবস্টেন্সের কথা বলো, সেটা স্টার্চ গ্রেন হতে পারে, গ্লাইকোজেন গ্রানুল হতে পারে, অ্যালিউমিনিয়াম প্রোটিন হতে পারে বা অয়েল ড্রপলেট, সবই প্রেজেন্ট থাকে কোথায়, সাইটোপ্লাজমের মধ্যে। ওই জন্য এদেরকে সেল ইনক্লুশন বলা হয়েছে। তাদের নির্দিষ্ট স্ট্রাকচার আছে কিন্তু তারা নন লিভিং। এরপরে যদি আমরা দেখি তাহলে ইনঅর্গানিক সাবস্টেন্স, তাহলে সেকেন্ড যদি আমরা দেখি তাহলে আমরা এখানে ফুডটা বললাম, সেকেন্ড যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক সাবস্টেন্স। তাহলে ইনঅর্গানিক সাবস্টেন্স কি থাকতে পারে, ইনঅর্গানিক সাবস্টেন্সের কথা যখনই বলবো সেটা কিন্তু আমাদের ক্রিস্টাল রূপে থাকে। ইনঅর্গানিক সাবস্টেন্স গুলো সাইটোপ্লাজমের মধ্যে ক্রিস্টাল আকারে থাকে। তাহলে সেই ক্রিস্টাল গুলো কিসের হতে পারে, তাহলে আমরা একটা যদি দেখাই সিলিকার ক্রিস্টাল হতে পারে, সিলিকা। তাহলে সিলিকার ক্রিস্টাল যদি হয় তাহলে তার एग्जांपल আমরা কি পাবো, গ্রাসের কথা বললাম, ঘাস। আমরা বাঁশ পাতার যদি দেখি বা ধান গাছের পাতা দেখি তাহলে সেক্ষেত্রে বা ঘাসের পাতা সেগুলো কি হয়, কাঁটার মতন খড় বা খসখসে হয়। তার কারণ সেখানে কি থাকে, সিলিকার ক্রিস্টাল থাকার কারণে এটা হচ্ছে। তাহলে তাদের সাইটোপ্লাজমের মধ্যে তাহলে কি থাকছে, আমাদের সিলিকার ক্রিস্টাল জমা থাকছে। তাহলে সেই ইনঅর্গানিক সাবস্টেন্স প্রেজেন্ট থাকছে বলেই সেটা রকম খসখসে হচ্ছে। তাহলে সেটা কিন্তু সাইটোপ্লাজমে কি রূপে আছে, সেল ইনক্লুশন রূপে আছে। সেকেন্ড যদি আমরা দেখি কি রূপে থাকতে পারে, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটটাকে আমরা কি বলে থাকি, সিস্টোলিথ। তাহলে সিস্টোলিথ এর एग्जांपल আমরা কোথায় পাবো, তাহলে एग्जांपल হচ্ছে মোমোর ডিকা। তাহলে আমাদের সেই করলা বা উচ্ছে যেটা বলে থাকি সেখানে সেই গাছের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে সেখানে কি থাকে, সিস্টোলিথের ক্রিস্টাল তাদের সাইটোপ্লাজমে আমরা পাবো। তারপর আমরা কি বলছি যে ক্যালসিয়াম অক্সালেট, সেটাও ক্রিস্টাল আকারে কিন্তু সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকবে, অবশ্যই সেটাও ইনঅর্গানিক সাবস্টেন্স এবং সেটাকে আমরা বলে থাকি গ্রাফাইট বা র‍্যাপিডস। তাহলে গ্রাফাইট যেটা আমাদের সেই ওল কচুতে প্রেজেন্ট থাকে, তাহলে সেটা আমাদের গলায় গিয়ে বিঁধলে মিউকাস মেমব্রেনে তাহলে সেটা আমাদের চুলকাতে থাকে, তাহলে সেটাই হচ্ছে সেই গ্রাফাইট বা র‍্যাপিডস। তাহলে এটার एग्जांपल আমরা কি পাবো, ই কর্নিয়া। অর্থাৎ আমাদের যে কচুরি পানা হয়ে থাকে তাহলে যে পানা গাছ আমরা দেখি তাহলে সেখানে আমাদের সেই র‍্যাপিডটা প্রেজেন্ট থাকে। তাহলে আমরা আরো एग्जांपल নিতে পারি, ওলের एग्जांपल দেখাতে পারি বা মানকচুর एग्जांपल নিতে পারি। যেটাই হোক তাহলে ইকর্নিয়া যেটা আছে তাহলে সেখানে কিন্তু র‍্যাপিড প্রেজেন্ট থাকছে এবং সেটা ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল। তাহলে এখানে দেখো সিলিকা হোক, ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অক্সালেট যেটাই হোক, তাহলে সেটা কি হচ্ছে, আমাদের ইনঅর্গানিক সাবস্টেন্স ক্রিস্টাল আকারে প্রেজেন্ট থাকছে সাইটোপ্লাজমে এবং তারা অবশ্যই সেল ইনক্লুশন। তাহলে ইনঅর্গানিক সাবস্টেন্স রূপে কিন্তু সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকতে পারে। নেক্সট সেল ইনক্লুশন যদি আমরা দেখি তাহলে কি থাকবে, আমাদের গ্যাস। তাহলে আমরা এখানে থার্ড গ্যাসের কথা বলছি। তাহলে আমাদের
গ্যাস ও সেল ইনক্লুশন রূপে সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকে। তাহলে সেটা কি কি? যেমন আমাদের O2, CO2, N2 এটসেট্রা। তাহলে এগুলো সবই আমাদের সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকছে এবং তারা কি রূপে থাকে? সেল ইনক্লুশন রূপে থাকছে। সেল ইনক্লুশনের মধ্যে ফোর্থ যে ক্যাটাগরি আমরা দেখব, তাহলে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট অ্যান্ড এক্সক্রিটরি সাবস্টেন্স। তাহলে ওয়েস্ট অ্যান্ড এক্সক্রিটরি সাবস্টেন্স, তাহলে সেগুলো সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু সেল ইনক্লুশন রূপে থাকবে। এক্সাম্পল আমরা কি পেতে পারি? যেমন আমরা এখানে বললাম যে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। এছাড়া এই ক্যাটাগরির মধ্যে আমরা প্লান্টের যে নাইট্রোজেনাস and non-nitrogenous ওয়েস্ট ম্যাটেরিয়াল হয়, ওয়েস্ট ম্যাটেরিয়াল, তাহলে সেইগুলোকেও কিন্তু ইনক্লুড করতে পারি। তাহলে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালের মধ্যে আমরা কি পেতে পারি? যেমন কুইনাইনের কথা বলতে পারি, কুইনাইন, নিকোটিন, মরফিন। তাহলে এগুলো হচ্ছে সবই আমার নাইট্রোজেনাস ওয়েস্ট। তাহলে এগুলো কোথায় প্রেজেন্ট থাকে? রেসালফিন হতে পারে। তাহলে সবই সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকছে। এছাড়া এবার আমরা নন নাইট্রোজেনাস যদি দেখি, তাহলে তার মধ্যে আমাদের কি রাখতে পারি? আমাদের গাম, রেজিনস। তাহলে এগুলো হচ্ছে আমাদের নন নাইট্রোজেন সাবস্টেন্স। তাহলে সেগুলো কোথায় থাকছে? সাইটোপ্লাজমে সেল ইনক্লুশন রূপে প্রেজেন্ট থাকবে। অর্থাৎ আমরা সেল ইনক্লুশন বলতে বুঝবো একটা নন লিভিং সাবস্টেন্স প্রেজেন্ট উইদিন দ্য সাইটোপ্লাজম বাট দে হ্যাভ দ্য স্ট্রাকচার বাট দে আর নট অর্গানিজম। তাহলে তাদের নির্দিষ্ট স্ট্রাকচার আছে অথচ তারা অর্গানিজম নয়। তাহলে কি রূপে থাকতে পারে? ফুড গ্রেন হিসেবে থাকতে পারে, ইনঅর্গানিক সাবস্টেন্স হিসেবে থাকতে পারে, গ্যাস হিসেবে থাকতে পারে, ওয়েস্ট বা এক্সট্রাক্টিভ প্রোডাক্ট হিসেবে থাকতে পারে। তাহলে ফুডের মধ্যে কি রূপে? স্টার্চ গ্রেন রূপে, গ্লাইকোজেন গ্রানুল রূপে, প্রোটিন রূপে থাকতে পারে, যেমন অ্যালুমিনিয়াম প্রোটিনের কথা বলা আছে, অয়েল ড্রপলেট রূপে থাকতে পারে। যখন আমরা ইনঅর্গানিক সাবস্টেন্সের কথা বলছি, তাহলে সেটাও সাইটোপ্লাজমের সেল ইনক্লুশন রূপে থাকছে, কিন্তু সেটা ক্রিস্টাল আকারে থাকে। তাহলে কি সিলিকার ক্লাস, যেমন গ্লাসের ক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইড ক্লাস, যেটাকে আমরা সিস্টোলিক বলছি, যেমন আমাদের মোমোনোডিকার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম অক্সালেট। আমরা ক্রিস্টাল যদি দেখি তাহলে সেটাকে গ্রাফাইট বলে থাকি, সেটা আমাদের ইকর্নিয়ার ক্ষেত্রে আমরা দেখি। অথবা গ্যাসও কিন্তু সেল ইনক্লুশন হিসেবে থাকে, যেমন আমাদের O2, CO2, N2, এটাও তো সাইটোপ্লাজমের প্রেজেন্ট থাকছে সরাসরি। আবার ওয়েস্ট ম্যাটেরিয়াল বা এক্সট্রাক্টিভ প্রোডাক্ট, সেটাও কিন্তু উদ্ভিদ কোষ বেশিরভাগ ক্ষেত্রে কি করে? তারা সেটাকে স্টোর করে থাকে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে পত্রমোচন, ফলমোচন হচ্ছে, তারা কি করে? তারা তাদের সেলের যে সাইটোপ্লাজম তার মধ্যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোকে স্টোর কন্ডিশনে রাখে, তারপর সেটাকে ত্যাগ করছে। তারা কি করছে? তাদের যে ওয়েস্ট বা এক্সট্রাক্টিভ প্রোডাক্ট আছে সেটাকে, সেটা কুইনাইন, নিকোটিন, মরফিন, রেসালফিন যাই হোক, বা গাম, রেজিন, সেটা নাইট্রোজেন যুক্ত হোক বা নাইট্রোজেন বিহীন হোক, সেটাকে সাইটোপ্লাজমে তারা কি করছে? স্টোর করছে। এবং সেই স্টোর করছে বলে তাদের নির্দিষ্ট স্ট্রাকচার আছে বলে তাদেরকে আমরা কার মধ্যে ইনক্লুড করছি? সেল ইনক্লুশন। তাহলে আমাদের সেল ইনক্লুশনের যে বিষয়বস্তু বলা হলো সেটা মেইনলি কিন্তু নন লিভিং সাবস্টেন্স প্রেজেন্ট উইদিন দ্য সাইটোপ্লাজম। সো এই হচ্ছে আমাদের সেল ইনক্লুশন সম্পর্কিত ডিটেইলস ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।